এইমাত্র পদত্যাগ করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শেখ হাসিনার সাথে ফোনে কথা বলাই কি কাল হলো রাষ্ট্রপতির জন্য? লন্ডন সফরে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছিলেন রাষ্ট্রপতি চুপ্পু। তাহলে কি শেখ হাসিনার দেশে আসা ঠেকাতেই এই পদক্ষেপ নিল বিএনপি? রাষ্ট্রপতির পদত্যাগে বিপদে পড়ে গেল আওয়ামী লীগ। তাহলে কি ডিসেম্বরে দেশে আসা হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার? রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করেই কি দেশে আসতে চাচ্ছিলেন শেখ হাসিনা? আওয়ামী লীগকে ফেরাতে গোপনে কাজ করেছে রাষ্ট্রপতি। বিস্তারিত জানতে দেখতে থাকুন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ, এই নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন পদত্যাগের পরপরই তাকে গ্রেপ্তার করতে হবে। কেন, কি করেছেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেব? তার বিরুদ্ধে কি অন্যায় বা অপরাধের অভিযোগ রয়েছে? আর রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে পদত্যাগের পরপরে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে আমিও দাবি করব যে এই নাহিদ ইসলাম, এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলম, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এদেরকেও গ্রেপ্তার করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি এই সময় কেন পদত্যাগ করছেন? তিনি কেন ডক্টর ইউনূস সরকারের সময় পদত্যাগ করেননি? তিনি কেন বিএনপি সরকারের শুরুতেই পদত্যাগ করেনি? কেন তার সাথে তারেক রহমানের সাথে খুব ভালো সম্পর্ক? কেন তারেক রহমান সরকার তাকে এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি রেখেছেন? রাষ্ট্রপতি লন্ডন থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের ঘটনার সত্যতা যাচাই ও তদন্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ, এই নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন পদত্যাগের পরপরই তাকে গ্রেপ্তার করতে হবে। কেন, কি করেছেন রাষ্ট্রপতি চুপ্পু সাহেব? তার বিরুদ্ধে কি অন্যায় বা অপরাধের অভিযোগ রয়েছে? আর রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে পদত্যাগের পরপরে যদি গ্রেপ্তার করতে হয়, তাহলে আমিও দাবি করব যে এই নাহিদ ইসলাম, এই হাসনাত আবদুল্লাহ, এই সার্জিস আলম, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এদেরকেও গ্রেপ্তার করতে হবে। তো দর্শক শ্রোতা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এদেরকে কেন গ্রেপ্তার করতে হবে, তাই তো? সেই বিষয়েই আজকে আলোচনা করব। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অপরাধটা কি? তিনি কি অন্যায় অপরাধ করেছেন যে তাকে গ্রেপ্তার করতে হবে? সেক্ষেত্রে নাহিদ ইসলাম অভিযোগ করছেন যে তিনি ফ্যাসিবাদের দোসর ছিল। আচ্ছা, কিভাবে ফ্যাসিবাদের দোসর হয়েছে তিনি? আওয়ামী লীগের সরকারের সময়, শেখ হাসিনার সরকারের সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন, এই তো? অথবা আওয়ামী লীগের সরকার বা শেখ হাসিনা কর্তৃক তিনি রাষ্ট্রপতি নিয়োগ হয়েছিলেন, তিনি আওয়ামী লীগের লোক ছিলেন, তাই তো? এছাড়া তার বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ আছে? 24-এর আন্দোলন বা অভ্যুত্থানে তিনি কাউকে মেরেছে? তিনি কাউকে মারতে বলেছে? কাউকে গুলি করেছে? গুলি করার অর্ডার করেছে? তিনি কারো গায়ে হাত তুলেছে? কিছুই তো না। তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা কি? তিনি ফ্যাসিবাদের দোসর। আচ্ছা, ফ্যাসিবাদের দোসর হওয়ার কারণে যদি তাকে গ্রেপ্তার করা হয় বা গ্রেপ্তার করার দাবি তোলা হয় বা গ্রেপ্তার করা বৈধ হয়, তাহলে ওই একই অভিযোগে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির অধিকাংশ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে হবে। এটা আমার দাবি। কেন, সেটা আমি পয়েন্ট ভিত্তিক বলছি। প্রথমে আসি নাহিদ ইসলামের বিষয়ে। আচ্ছা, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরা দুজন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে উপদেষ্টার চেয়ারে বসেছিল না? তো সেই 18 মাসের সরকারের সময়ে রাষ্ট্রপতি কে ছিল? শাহাবুদ্দিন চুপ্পু সাহেবই তো ছিল। আপনারা শপথ নিয়েছিলেন কার কাছে? এনার কাছ থেকেই তো নিয়েছিলেন। তো ফ্যাসিবাদের দোসরের কাছ থেকে আপনারা শপথ নিয়েছিলেন কেন? আপনাদের সরকারের সময়ে পুরো সময়টা এই ফ্যাসিবাদের দোসর বসেছিল কিভাবে? তো ফ্যাসিবাদের দোসরের হাত থেকে শপথ নিতে ভালো লেগেছিল? তাহলে আপনারা ফ্যাসিবাদের দোসর হয়ে যান না তাতে? এখন আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে সেই সময়ে এই এনসিপি, তখন তো এনসিপি গঠিত হয়নি, তো যারা তারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো এই চুপ্পু সাহেবের পদত্যাগ চেয়েছিল, অপসারণ চেয়েছিল। বিএনপি তাদেরকে অপসারণ করতে দেয়নি। আমি এই দাবিটির সাথে পুরোপুরি একমত না। বিএনপি অপসারণ করতে দেয়নি সেটা ঠিক আছে, বিএনপি তখন কারণও দেখিয়েছে যে সাংবিধানিক শূন্যতা দেখা দিতে পারে, আরো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, আগে নির্বাচন, তারপর এটা পরে দেখা যাবে, এটা ছিল বিএনপির বক্তব্য। কিন্তু আমি পুরোপুরি একমত না যে এই নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহরা চুপ্পু সাহেবের পদত্যাগ বা অপসারণ চেয়েছিল। কারণ কি? কারণ হলো চুপ্পু সাহেব পরবর্তীতে এসে বলেছেন, যখন তার পদত্যাগ বা অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও দেওয়া হয়েছিল,
তখন এই নাহিদ ইসলাম সরকারের থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে, তিনি চুপ্পু সাহেবকে ফোন দিয়ে বলেছিলেন যে ওখানে যারা আন্দোলন করতেছে তাদের মধ্যে আমাদের কেউ নেই, আমাদের লোক ওখানে নেই। এর মানে কি? আপনারা যদি রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েই থাকেন, তাহলে রাষ্ট্রপতির সাথে গোপনে গোপনে আতাত করতে গেছিলেন কেন? রাষ্ট্রপতিকে কেন আশ্বস্ত করতে গেছিলেন যে ওখানে আমাদের কোনো লোক নেই? মানে রাষ্ট্রপতিকে বুঝাতে চাচ্ছিলেন যে আমরা আপনার পদত্যাগ চাই না, এই নিশ্চয়তা দিয়েছিলেন? নাকি রাষ্ট্রপতিকে এই লাইসেন্স দিয়ে দিয়েছিলেন যে আপনি সেনাবাহিনী দিয়ে ওখানে যারা রয়েছে সবার উপরে বুলডোজার চালান, ওখানে আমাদের কেউ নেই, অন্যরা আছে, ওদেরকে মারেন, পিটান, কাটেন, যা করেন, আমাদের কিছু যায় আসে না? ইনডিরেক্টলি এই ধরনের লাইসেন্স দিয়ে দিয়েছিলেন তখন রাষ্ট্রপতিকে আপনারা। তো এর দ্বারা কি প্রমাণ হয় যে আপনারা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলেন? যেই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে 18 মাস সরকারে ছিলেন, আবার গোপনে গোপনে রাষ্ট্রপতির সাথে আতাত করলেন, সেই রাষ্ট্রপতি ফ্যাসিবাদের দোসর হলে আপনারা কি? এবার আসি আরেকটা পয়েন্টে। হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা বিশ্ববিদ্যালয় লাইভে সরাসরি ছাত্রলীগের সাথে জড়িত ছিল না? আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে তাদেরকে প্রকাশ্যে দেখা যায়নি? তাদের ফেসবুক পোস্টগুলো দেখলে সেই সময়কার সেখানে আওয়ামী লীগের গুণকীর্তন করতে তাদেরকে দেখা যায়নি? তাহলে তারা কি? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ফ্যাসিবাদের দোসর থেকে রেহাই পায় কিভাবে? চুপ্পু সাহেব ফ্যাসিবাদের দোসর, তাকে গ্রেপ্তার করতে হয়, আর হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা জুলাই যোদ্ধা হয়ে গেছে। এরপরে আসি, এই হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরের বাসায় গিয়ে দুপুরে ভরপেট খেয়ে আসেনি? সেখানে সলা পরামর্শ করতে যাননি আপনারা? তখন ভালো লেগেছিল? তখন মনে ছিল না যে মঞ্জুর সাহেব আওয়ামী লীগের মেয়র ছিল, তিনি ফ্যাসিবাদের দোসর? তখন আরাম লেগেছিল না? ফ্যাসিবাদের দোসরের সাথে গোপনে আতাত করতে ভালো লাগে, তাদের বাসায় গিয়ে ভুরিভোজ করতে গলা পর্যন্ত ডুবিয়ে খেতে ভালো লাগে। তারপরে এই রিসেন্টলি কয়েকদিন আগে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ সহ দলের অনেকে জাতীয় পার্টির এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় গিয়ে ডিনার করেননি? গলা অব্দি ডুবিয়ে খাননি? তো তখন মনে ছিল না যে জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর? আরেকটা ভালো কথা, জাতীয় পার্টির পার্টি অফিসে ভাঙচুর করছিল কারা, অগ্নিসংযোগ করছিল কারা? আপনারাই তো। কি দাবিতে? তারা ফ্যাসিবাদের দোসর। তো ফ্যাসিবাদের দোসর বলে তাদের পার্টি অফিসে গিয়ে অগ্নিসংযোগ করলেন, ভাঙচুর করলেন, আবার সেই ফ্যাসিবাদের দোসরের বাসায় গিয়ে ডিনার করেন, রাত্রি যাপন করেন। আপনাদের বিরুদ্ধে তো ওই জাতীয় পার্টির পার্টি অফিসে যে অগ্নিসংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, এই লক্ষ্যে মামলা দেওয়া উচিত আপনাদের বিরুদ্ধে। হ্যাঁ, মামলা দেওয়া উচিত, কারণ ওই ফ্যাসিবাদের দোসরের বাসায় গিয়ে আপনারা রাত্রি যাপন করেন, পেট পুরে খান। তো শুধুই কি ওখানে গিয়ে খেয়েছেন আর রাত্রি যাপন করছেন, না আরো কোনো মজমাস্তি ছিল? কোনো লিঙ্ক টিঙ্ক রেখে আসেননি তো? কারণ বর্তমানে কিন্তু লিঙ্কের ছাড়াছাড়ি, লিঙ্ক রেখে আসলে কিন্তু বিপদে পড়ে যাবেন। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, দর্শক শ্রোতা, এবার আপনারাই বিবেচনা করুন, আপনারাই মতামত দিন। চুপ্পু সাহেব ফ্যাসিবাদের দোসর, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ছাত্রলীগ করা সত্ত্বেও তারা নাকি ফ্যাসিবাদের দোসর না। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের বাসায় যাইয়া খাইতে তাদের ভালো লাগে। চুপ্পু সাহেব ফ্যাসিবাদের দোসর, কিন্তু মেয়র মঞ্জুরের বাসায় গিয়ে খাইতে তাদের ভালো লাগে। তখন ফ্যাসিবাদের দোসরের কথা একদম মনে থাকে না। এই জন্য বলছি যে ফ্যাসিবাদের দোসরের কারণে যদি চুপ্পু সাহেবকে গ্রেপ্তার করতে হয়, তাহলে এই নাহিদ ইসলাম, এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস আলম সহ এনসিপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করতে হবে। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। দর্শক, গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে আমরা প্রথম জানিয়েছিলাম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য সরকারের শীর্ষ পর্যায় থেকে মানসিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ওই ভিডিওতে জানিয়েছিলাম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন। এর 4 দিন পর 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি সরে যাচ্ছেন, তার পদ থেকে পদত্যাগ করছেন। ওই ভিডিওতে আমরা বলেছিলাম এই মুহূর্তে সংসদ অধিবেশন না থাকায় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই মুহূর্তে থাইল্যান্ডে আছেন। সেখান থেকে ফিরলেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগপত্র জমা দিবেন এবং স্পিকার নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন। যদিও সামাজিক মাধ্যমে পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে নানান আলোচনা চলছে। সরকার একাধিক সূত্র বলছে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে বর্তমান সরকারের শীর্ষ মহলের সাথে ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতি শক্তিশালী একটি পক্ষের মতের মিল হতে হবে। যদিও আগামী সেপ্টেম্বর মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। বিএনপি এবং সরকারের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুকে ঘিরে যে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে সেটি হলো রাষ্ট্রপতিকে কেন সরে যেতে হচ্ছে। একটি পক্ষ সামাজিক মাধ্যমে প্রচার করছে রাষ্ট্রপতি লন্ডন সফরে গিয়ে সেখান থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছিলেন এবং বিষয়টি সরকার গোয়েন্দা সংস্থা জানতে পারায় তাকে সরিয়ে দিচ্ছে। তবে রাষ্ট্রপতি বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকার একাধিক সূত্র বলছে 24 অক্টোবর থেকে বর্তমান রাষ্ট্রপতিকে সরানোর দাবিটা যে পক্ষটি কয়েক দফায়
ঠেকিয়েছিল তারাই এখন রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। রাষ্ট্রপতি সরে যাওয়ার পর বর্তমান সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছে সূত্রটি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত। গত 3.25 বছরে 3টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা বেশ কয়েকবার হয়েছিল। দর্শক, আপনাদের হয়তো মনে আছে রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল। এমনকি তখন বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর হেডলাইন ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। কিন্তু নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনাতে আমরা 22 সেপ্টেম্বর আপলোড করা ভিডিওতে বলেছিলাম রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন না, এমনকি তিনি ছুটিতেও যেতে পারবেন না। পরবর্তীতে তাকে সরানোর অনেক চেষ্টা সত্ত্বেও ইউনূস সরকার সফল হননি, রাষ্ট্রপতি পদে তিনি থেকে গিয়েছিলেন। চলতি বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে ছাপা হওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রেসিডেন্ট বলেছিলেন বিএনপি আর সামরিক বাহিনীর বিরোধিতার কারণে সে যাত্রায় তার পদটি বেঁচে গিয়েছিল। 23 ফেব্রুয়ারি কালের কণ্ঠের ওই সাক্ষাৎকারে মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছিলেন তিনি কিভাবে ইউনূসের আমলে বঙ্গভবনের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিলেন। 2025 সালের 25 মে প্রচারিত আমার একটি ভিডিও, যেটি শিরোনাম ছিল কেমন আছেন মহামান্য, সেই ভিডিওতে জানিয়েছিলাম ইউনূস সরকার কিভাবে প্রেস উইং সহ তার ওয়েবসাইটের কর্মকর্তাদের, এমনকি তার স্ত্রীর জন্য বরাদ্দ স্বাস্থ্য কর্মকর্তার সুবিধাও কেড়ে নিয়েছিল। ওই ভিডিওতে প্রকাশ করেছিলাম কিভাবে রাষ্ট্রপতিকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি, কিভাবে তার বিদেশ সফর ঠেকানো হয়েছিল। সবশেষ গত 18 জুলাই প্রচারিত ভিডিওতে বলেছিলাম এবার বিএনপি সরকারই যারা ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল তারাই রাষ্ট্রপতিকে সরে যেতে বলেছে। 22 জুলাই থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতিকে সরে যেতে হচ্ছে। ওইসব খবরে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, যেমনটি আগে জানিয়েছিলাম। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে চিকিৎসার জন্য গত 19 জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26 জুলাইয়ের মধ্যে ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে। টিকিট পাওয়া সাপেক্ষে তিনি শুক্রবার বা শনিবার ফিরতে পারেন বলে স্পিকার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর চাওয়ার হওয়ার সাথে সাথে নতুন কয়েকটি আলোচনার একটি হলো কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। দর্শক, বাংলাদেশের সংবিধানের 48-1 অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। তবে যদি একজন প্রার্থী থাকে তাহলে ভোটাভুটির দরকার হয় না, যেমনটি লাগেনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ক্ষেত্রে। এই মুহূর্তে সংসদ অধিবেশন নেই। গত 14 জুলাই বর্তমান ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়েছে। বাংলাদেশের সংবিধানের 72-1 অনুচ্ছেদে সংসদ ডাকা, স্থগিত ও ভেঙে দেওয়ার এখতিয়ার দেওয়া আছে রাষ্ট্রপতিকে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে তবে শর্ত থাকে যে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের অতিরিক্ত বিরতি থাকিবে না, অর্থাৎ আগামী 13 সেপ্টেম্বরের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন ডাকতে হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে 30 আগস্ট বা 1 সেপ্টেম্বর বর্তমান সংসদের তৃতীয় অধিবেশন শুরু হতে পারে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের আগে এই অধিবেশন শুরু করতে চায় সরকার। সেই হিসেবে আগস্টের একেবারে শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু ছাড়া নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না। সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বলছে এই মুহূর্তে নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন সেটা নিয়ে সরকারের মধ্যে খুব বেশি চিন্তা নেই। সূত্রটি বলছে বিষয়টি শুধু সরকারের শীর্ষ মহল নয়, এর সাথে আরো একটি পক্ষ জড়িত। ওই পক্ষটি ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রভাবশালী। সরকারের হাইকমান্ড এবং ওই প্রভাবশালী পক্ষটি একমত হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। তবে সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হবার পর 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় যদি সংসদ ভেঙে না যায়। সেই হিসেবে অক্টোবরের মধ্যে বিএনপিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতেই হবে। আমার শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে আরেকটি চাওয়ার হওয়া বিষয় হলো তিনি কি কারণে সরে যেতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে যে বিএনপি এক সময় তার পদত্যাগ ঠেকিয়েছিল সংবিধান রক্ষার কথা বলে, সেই বিএনপি সরকার হঠাৎ করে কেন রাষ্ট্রপতিকে সরে যেতে বলছে। বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইতিহাস ঘাটলে দেখা যাবে সরকারের সাথে দূরত্ব থাকার পরও রাষ্ট্রপতিরা মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। যেমন 1996 সালে বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করেছিল আওয়ামী লীগ, কিন্তু জননিরাপত্তা আইন নিয়ে বিরোধের জের ধরে বিচারপতি শাহাবুদ্দিনের সাথে সম্পর্ক খারাপ হয়েছিল ওই সময় আওয়ামী লীগ সরকারের সাথে, কিন্তু তিনি মেয়াদ পূর্ণ করেছিলেন। একইভাবে 2009 সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিনকে মেয়াদ পূর্ণ করতে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। অবশ্য বিএনপি নিজ দলের লোক হওয়া সত্ত্বেও
সত্য বদরুদ্দোজা চৌধুরীকে পদত্যাগে বাধ্য করেছিল বিএনপি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাহলে কেন পদত্যাগ করতে যাচ্ছেন বা বিএনপি সরকার কেন তাকে সরে যেতে বলছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানান আলোচনায়। সামাজিক মাধ্যমে একটি আলোচনা হলো, মোহাম্মদ শাহাবুদ্দিন গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি টেলিফোনে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং এই টেলিফোন সংলাপের কথা বাংলাদেশের গোয়েন্দারা জানতে পেরেছে, তাই সরকার তাকে সরিয়ে দিচ্ছে। অবশ্য আরেকটি পক্ষ বলছে রাষ্ট্রপতি এই অভিযোগকে শুধু উড়িয়ে দেননি, চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। বঙ্গভবন ও সরকারের সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে বলছে, রাষ্ট্রপতি বিদেশ যাওয়ার আগেই পদত্যাগ করার কথা সরকারকে জানিয়েছিল, কিন্তু বিএনপি তখনও রাজি ছিল না। সূত্রগুলো বলছে যে পক্ষগুলো ইউনূসের আমলে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ঠেকিয়েছিল, সেই পক্ষগুলো এখন আর মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে চান না। সরকার একজন শীর্ষ ব্যক্তি বলেছেন, এটি এমন একটি বিষয়, এর সাথে কমপক্ষে 4টি পক্ষ জড়িত, আবার এই পক্ষগুলো কখনোই প্রকাশ্যে কিছু বলে না। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সামনের কয়েক মাসে রাজনৈতিক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বেশ কিছু চমকও দেখা যেতে পারে। আগামী কয়েক মাসে এসব চমক ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। সেসব কারণে সংশ্লিষ্ট পক্ষগুলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতির পদত্যাগের পর রাষ্ট্রপতির অধীনস্থ কয়েকটি বিভাগ ও দপ্তরের শীর্ষ পর্যায়ে বড় রকমের রদবদল ও পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের গতিপথ যাতে স্মুথ হয়, সে কারণেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়াটা ভালো মনে করছে সরকার। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটল। অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতোমধ্যে জাতীয় সংসদের সচিবালয় থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ পত্র পাওয়া গেছে। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে কথা বলবেন। প্রশ্ন উঠেছে, শাহাবুদ্দিনের পরবর্তী অধ্যায় কি হবে? আইন অনুযায়ী তিনি কিছুদিন পর্যন্ত নিরাপত্তা পাবেন, তারপরে কি হবে? এর চেয়ে বড় নিরাপত্তা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল। তাকেও তো পরিস্থিতির কারণে গণভবন ত্যাগ করতে হয়েছে। শাহাবুদ্দিন কি বাইরে নিরাপদ থাকবেন? 2024-এর ভয়ঙ্কর পরিস্থিতির পরে তাকে বঙ্গভবন থেকে জোর করে পদত্যাগ করানো এবং তাকে বাইরে নিয়ে এসে মব বাহিনী তার বিচার করতে চেয়েছিল। এই ভয়ঙ্কর প্রতিকূল অবস্থা তাকে মোকাবেলা করতে হয়েছে। এক পর্যায়ে তাকে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার এক্সটেনশন তারেক সরকারের গুণগান করতে হয়েছে। শেখ হাসিনার গোটা মেয়াদকে স্বৈরাচারী ফ্যাসিস্ট আমল বলতে হয়েছে। জিয়াউর রহমানের গুণকীর্তন করতে হয়েছে, তারেক রহমানের গুণকীর্তন করতে বলা হয়েছে। এমনকি যুদ্ধ অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া আদালতের রায়ে সেই সব যুদ্ধ অপরাধীদের উপরে শোক প্রস্তাব জাতীয় সংসদের, সেটাও তার বক্তব্যে অন্তর্ভুক্ত করতে হয়েছে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি জেলা জজ পর্যায়ের একজন কর্মকর্তা ছিলেন। অবসরের পরে তাকে শেখ হাসিনা সরকার দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পরবর্তীতে বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করেছিলেন। সেখানে রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষায় উত্তীর্ণ কাউকে না বসিয়ে তাকে বিশ্বাস করেছিলেন, আস্থায় রেখেছিলেন। সেই মোহাম্মদ শাহাবুদ্দিন দৃঢ়তা ধারণ করতে পারেননি। তিনি শেখ হাসিনা তার আমলকে যেভাবে, যে ন্যারেটিভে, যে জঘন্য ভাষায় লিখে দেওয়া বক্তব্য তিনি পাঠ করেছেন, তাতে আর কিছু অবশিষ্ট রাখেননি। জিয়াউর রহমানকে তিনি স্বাধীনতার ঘোষক বলেছেন, কিছুই আর অবশিষ্ট রাখেননি। এখন তার পরিণতি কি হবে? কদিনের জন্য তিনি কিছু প্রোটোকল প্রোটেকশন পাবেন, তারপরে কি? তিনি যাদের সন্তুষ্ট করে রাষ্ট্রপতি পদে বহাল থাকতে চেয়েছেন, বলেছেন সাংবিধানিক বিষয়ে আর তার কিছু করার ছিল না, তারাই শেষ পর্যন্ত তাকে অপদস্থ করে পদত্যাগ করতে বাধ্য করেছে। এরপরে কি ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে, সেটা নিয়েও অনেক আলাপ আলোচনা শুরু হয়েছে। এক কথায় বলা যায়, তিনি সবকুল হারিয়েছেন। আওয়ামী লীগ নিশ্চয়ই তাকে আর সহানুভূতির দৃষ্টিতে দেখবে, এটা ভাবার কোনো কারণ নেই। জামাত বিএনপি সমর্থিত তারেক রহমান সরকার কোনোভাবে তাকে প্রোটেকশন প্রোটোকল, তার সম্মান রক্ষা করবেন, এটা ভাবারও কোনো কারণ নাই। তাহলে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা, আপনার পরিণতি কোথায়, কিভাবে হবে, সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। আপনি পারতেন আপনার এই পদে থেকে সাংবিধানিক দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন। আমাদের অতীত মনে করতে হয়, একটা ক্রান্তিকালে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাপ্রধানকে বরখাস্ত করেছিলেন। আপনাকে দিয়ে যে অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। আপনি চাইলে সেই অসাংবিধানিক সরকারকে বাতিল করতে পারতেন। একটা কথাই বলতেন,
সংবিধানে যাতে কোনো সরকারের বিধান নেই, আমি বাতিল করে দিলাম। তিনি আরো কিছু করতে পারতেন, তিনি সেই সাহসিকতা দেখান নাই। সংবিধানকে সমুন্নত করার কথা বললে তিনি যে সরকার সংবিধানে নাই সেই সরকারকে শপথ পড়ানো বা তাদের কাজ করতে দেওয়ার কাজটিও তিনি করা কোনোভাবেই কি যৌক্তিক ছিল? এর উত্তর না। সব কুল হারালেন বীর মুক্তিযোদ্ধা শেখ হাসিনার বদন্যতায় বাংলাদেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। প্রিয় দর্শক, নতুন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। মহামান্য রাষ্ট্রপতি এই সময় কেন পদত্যাগ করছেন? তিনি কেন ডক্টর ইউনূস সরকারের সময় পদত্যাগ করেননি? তিনি কেন বিএনপি সরকারের শুরুতেই পদত্যাগ করেনি? কেন তার সাথে তারেক রহমানের সাথে খুব ভালো সম্পর্ক? কেন তারেক রহমান সরকার তাকে এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি রেখেছেন এবং রাষ্ট্রপতি বলেছেন তিনি পদত্যাগ করবেন নির্বাচনের আগে? কেন তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি? এই মুহূর্তে কেন তিনি পদত্যাগ করার কথা ভাবছেন বা ভেবেছেন, বা তাকে কেন সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে? এইটার কারণ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা দেওয়ার পরে ডিসেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। এই ঘোষণার সাথে সাথে কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে, বিরোধী দলগুলো নড়ে চড়ে বসেছে। তারা শেখ হাসিনার আগমনকে যেভাবে হোক প্রতিহত করবে। সরকারও চাচ্ছে না শেখ হাসিনা এই মুহূর্তে দেশে আসুক। এখন সরকার এবং বিরোধী দলগুলো ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে যে তারা দেখেছে সরকারের সাথে, অর্থাৎ প্রেসিডেন্টের সাথে, রাষ্ট্রপতির সাথে বা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র আর কে বর্তমান সরকারের মধ্যে আছে, সেটি হচ্ছে তিনি হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে নিয়োগ দিয়েছেন, আপনারা সবাই জানেন। সেই ক্ষেত্রে শাহাবুদ্দিন সাহেব এতদিন নানান কথা বলেছেন, তিনি কখনো পদত্যাগ করেননি, তিনি সবার সাথে মিলেমিশেই চলছেন। এখন সরকারের সন্দেহ বেড়ে গেছে যে শেখ হাসিনা ফেরার সময় রাষ্ট্রপতি কোনো বিকল্প সিদ্ধান্ত গ্রহণ করেন কিনা। শেখ হাসিনা, অনেকে অনুমান করছেন লন্ডনের রাষ্ট্রপতি যখন চিকিৎসার জন্য গেছেন তখন নাকি টেলিফোনে শেখ হাসিনার সাথে কথা বলছেন। রাষ্ট্রপতি আবার সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন আমি গেছি চিকিৎসার জন্য, সেখানে কেন শেখ হাসিনার সরকারের সাথে শেখ হাসিনার সাথে ভারত তার সাথে কথা হবে? তিনি কথা বললে তো বাংলাদেশ থেকেই বলতে পারেন। এখন সরকার এবং বিরোধী দলগুলোর মধ্যে একটা সন্দেহ এখন দানা বেঁধেছে যে এই মিত্র, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যত যাই কিছু করেছেন, যত যা কথা বলেছেন, সবার সাথে মিলেমিশে সরকার রাষ্ট্রের প্রধান ছিলেন, এখন আর বিশ্বাস করতে পারছে না। যদি তিনি পরিবর্তন হয়ে যান, যদি তিনি শেখ হাসিনার পক্ষ নেন, যদি তিনি বিকল্প কোনো ঘোষণা দেন, যদি তিনি জরুরি অবস্থা ঘোষণা দেন, বিশ্বাস করা যাচ্ছে না। কাজেই বিরোধী দলগুলো এবং সরকার দলের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই একটা চাপ তৈরি হয়েছে রাষ্ট্রপতির উপর যে আপনি পদত্যাগ করুন। রাষ্ট্রপতি অলরেডি তারেক রহমান সাহেবকে জানিয়ে দিয়েছে যে তিনি পদত্যাগ করবেন, কারণ এই অবস্থায় তো একজন রাষ্ট্রপতি থাকতে পারে না। তার মানে হয়তো যদি পদত্যাগ না করেন তাহলে কি হবে? তাহলে ইমপিচমেন্ট করবে, রাষ্ট্রপতিকে বরখাস্ত করবে, সংসদের সিদ্ধান্ত হবে, সবাই রাষ্ট্রপতির বিপক্ষে ভোট দেবেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হবেন। এই মুহূর্তে রাষ্ট্রপতির আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই, যেহেতু সন্দেহটা দানা বেঁধেছে যে রাষ্ট্রপতির সাথে শেখ হাসিনার যোগাযোগ আছে কিনা, যদিও তা ভিত্তিহীন। যে রাষ্ট্রপতির সাথে তারেক রহমানের সুসম্পর্ক আমরা দেখেছি, রাষ্ট্রপতির সাথে ডক্টর ইউনূসের সময় রাষ্ট্রপতি কোনো কথা বলেন নাই, কিন্তু সবকিছুতে সাইন করেছেন। কাজেই এখন সন্দেহ দানা বেঁধেছে কখন? যখন শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণাটি দিয়েছেন এবং সেটি দিনে দিনে আরো বাড়ছে, কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ছে যে শেখ হাসিনা আসবেন, তাকে বরণ করে নেবে। এই মুহূর্তে বিএনপি সরকার এবং বিরোধী দলগুলো আস্থায় নিতে পাচ্ছেন না। রাষ্ট্রপতি যদি শেখ হাসিনার পক্ষে কোনো সিদ্ধান্ত নিয়ে নেন তখন কি হবে? বিষয়টি ভাববেন। ধন্যবাদ। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।